নমস্কার, ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তা আপনাদের একটু ব্রিফ আকারে জানিয়ে দিই। তার কারণ আপনারা জানেন বঙ্গে ভোটের রাজনীতির পারদ একেবারে তুঙ্গে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি থেকে বারবার নরেন্দ্র মোদী আসছেন এই বাংলায় এবং বাংলায় পা রেখে বারবার তৃণমূলকে নিশানা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দিতে একেবারে রাজি নয় এবং সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করছেন মোদী সরকারকে এবং বিজেপিকে। এবং সেখানে দাঁড়িয়ে আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যু একেবারে তুঙ্গে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কাণ্ড একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আগের দিন, একেবারে গতকাল তিনি সাধু সন্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এবং সেই বিস্ফোরক মন্তব্যের জেরে আজ নরেন্দ্র মোদী যে জবাব দিয়েছেন সেই যাবতীয় বিষয় নিয়ে আসবো। এবং অন্যদিকে যদি হাত রাখি বা একটু নজর রাখি, আপনারা দেখতে পাবেন গতকাল মল্লিকার্জুন খাড়গের মুখ থেকে বিস্ফোরক মন্তব্য বেরিয়ে এসেছে অধীর রঞ্জন চৌধুরীর জন্য। অর্থাৎ ইন্ডিয়া জোটে বাইরে থেকে সমর্থন জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন এবং সেই কথার ওপর বেস করে অধীর রঞ্জন চৌধুরী একেবারে নৈতিকতার সওয়াল করেছেন। নৈতিকতা নিয়ে তার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ার ওপরে মল্লিকার্জুন খাড়গে জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু একেবারে বেনজির আক্রমণ করেছেন বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি বলেছেন যে পার্টির প্রোটোকল মানবে না, পার্টির নিয়ম মানবে না, তাকে বাইরে যেতে হবে। এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এই আলোচনা পর্ব চলবে এক কথায় অঞ্জনের এই শোতে। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, আবারও সন্দেশকারী প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে, কি বার্তা দিতে চাইছেন তিনি? আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলায় বারবার রাম মন্দির প্রসঙ্গ নমর মুখে, ধর্মীয় মেরুকরণ? আমার তৃতীয় প্রশ্ন, কুনার হেমব্রমে তৃণমূলে যোগদান, আবারও নৈতিকতার অবসান? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, অধীরে করা বার্তা জাতীয় কংগ্রেসের, অন্যদিকে অধীর বনাম মমতা, নৈতিকতার লড়াই নাকি ব্যক্তিগত? এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্বে ফিরবো, কিন্তু তার আগে নজর রাখবো বিশেষ এক প্রতিবেদনে, তারপর আসছে বিশদ আলোচনা। সন্দেশখালী নিয়ে বিতর্ক বা চর্চা কোনোটাই যেন থামার নাম নেই। বারবার খবরের শিরোনামে থাকে এই এলাকা। সম্প্রতি সন্দেশখালীর নানান ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সেই ভিডিও সম্পর্কে বিজেপির মত এসবই ভুয়ো। এবার বঙ্গে ভোট প্রচারে এসে ফের সন্দেশখালী নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই সন্দেশখালীতে স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে এক স্থানীয় বিজেপি নেতাকে দাবি করতে শোনা গিয়েছে সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেইনি, সবটাই নাকি মিথ্যে। শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এইসব পরিকল্পনা করেছেন। এই ভিডিও সামনে আসার পরই বিজেপিকে তুলোধনা করেছে তৃণমূল। এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করে বিজেপি। এবার এই নিয়ে মুখ খুললেন মোদী। রবিবার পুরুলিয়া বিধানসভার অন্তর্গত গ্যাংরা হাই স্কুল সংলগ্ন মাঠে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে নির্বাচনী সভা করে মোদী। সেখান থেকে সন্দেশখালীর ভিডিও নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালীর মহিলাদের বদনাম করছে তৃণমূল, তাদের চরিত্র নিয়ে আঙুল তুলছে। ওদের জন্য যে ভাষায় কথা বলছে তার জবাব বাংলার সব মহিলা দেবেন, ভোটের মাধ্যমেই জবাব দেবেন, তৃণমূলকে বরবাদ করবেন। साथियों, टीएमसी ये कहकर राजनीति में आई थी कि मां माटी मानुष की रक्षा करेगी। आज टीएमसी मां माटी मानुष का ही भक्षण कर रही है। बंगाल की महिलाओं का भरोसा टीएमसी से टूट गया है। संदेशखाली में जो पाप हुआ है उसने पूरे बंगाल की बहनों को सोचने पर मजबूर कर दिया है। एससी एसटी परिवार की बहनों को तो टीएमसी के लोग इंसान ही नहीं समझते। अपने शाहजहां को बचाने के लिए टीएमसी के लोग संदेशखाली की बहनों को ही दोषी ठहरा रहे हैं।
उनके चरित्र पर सवाल उठा रहे हैं। जैसी भाषा ये लोग उनके लिए बोल रहे हैं, इसका जवाब बंगाल की हर बेटी अपने वोट से टीएमसी को तबाह कर देगी। কি বলেছেন প্রধানমন্ত্রী? জঙ্গলমহল আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। পুরুলিয়ায় ভোট চাইতে আসিনি, আশীর্বাদ নিতে এসেছি। বিকশিত আত্মনির্ভর ভারতের জন্য আশীর্বাদ নিতে এসেছি। জনতার সুরক্ষা কবচ ইন্ডিজোটের ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইন্ডিজোট তুনিরের সব তীর চালিয়েছে। এখন ইন্ডিজোটের সব তীর শেষ হয়ে গেছে। ভোট ব্যাংকের রাজনীতি ইন্ডিজোটের। মামাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এখন মামাটি মানুষের ভক্ষণ শুরু করেছে তৃণমূল। তৃণমূলের প্রতি বাংলার মানুষের আস্থা চলে গিয়েছে। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালীর মহিলাদের দোষী করছে তৃণমূল। সন্দেশখালীর মহিলাদের দোষে চিহ্নিত করছে তৃণমূল। সরস্বতী বন্দনার বাংলায় শিক্ষা চুরি তৃণমূলের। তুলাবাজি চুরি এখন তৃণমূলের নীতি। এখন মামাটি মানুষের অধিকার লুট করছে। সন্দেশখালীতে পাপ করেছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার। আমি নিজে চোখে কখনো এত নোট দেখিনি। 4 জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান জোরদার হবে। এরা নিজেরা দুর্নীতি করবে আর মোদিকে দোষারোপ করবে। দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না। প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করব, তার জন্য পরামর্শ নিচ্ছি। ভোট ব্যাংকে খুশি করতে নিচু স্তরের রাজনীতি তৃণমূলের। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এছাড়াও এদিন তৃণমূলের দুর্নীতি নিয়েও ঘাসফুল শিবিরকে এক হাতে নেন প্রধানমন্ত্রী। বলেন, তোলাবাজি করা, চুরি করা তৃণমূলের আচার বিচার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাতেও চুরি করেছে। শিক্ষকদের নিয়োগে হাজারো যুবক ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওদের দিনায় ডুব দিয়েছে। साथियों, तोलाबाजी करना, चोरी करना टीएमसी का ये विचारधारा बन चुकी है। आचार विचार एक ही बन चुका। आप मुझे बताइए साथियों, जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है, वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया, क्योंकि नौकरी के लिए उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा। लेकिन साथियों, नुकसान सिर्फ इन नौजवानों का ही नहीं। आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है। टीएमसी ने उन बच्चों का भविष्य भी चोरी कर लिया है। যুব সমাজ লোন নিয়ে তৃণমূলের লোকেদের টাকা দিয়েছে। বাংলার গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই। তৃণমূল হোক কংগ্রেস হোক, একই থালার এপাশ আর ওপাশ। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। এতক্ষণে এতটুকু নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ঠিক কী কারণে আজকের এই বার্তা এবং ঠিক কী কারণে মোদি থেকে একেবারে মমতাকে এই নিশানা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মোদির এই নিশানা কেন সংবাদ শিরোনামে। এতটুকু বিষয় আপনাদের কাছে একদম পরিষ্কার। কিন্তু এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে। কেন রাজ্যের বুকে বারবার বিভিন্ন রকম প্রসঙ্গক্রমে রাজনৈতিক আক্রমণ এইভাবে পার্সোনাল লেভেলে যাচ্ছে, প্রথম। দ্বিতীয়ত, পাশাপাশি আমি যে কথা রাখবো তা হলো আজকাল সাধু সন্ত নিয়েও কথা হচ্ছে। ঠিক শুনেছেন, সাধু সন্ত
পর্যন্ত হিন্দু এবং মুসলমান, আমি নাম একেবারে কোট আনকোট করে বলতে চাই, হিন্দু এবং মুসলমান নিয়ে রাজনীতি চলছে কি চলছে না তা আপনাদের ওপর ছাড়লাম, দর্শকদের উদ্দেশ্যে ছাড়লাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন একেবারে নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী, তিনিও সাধুসন্ত উল্লেখকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাধুসন্তদেরকে নিয়ে কথা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বাংলায় এসে একেবারে বেনজির আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাধুসন্তদের নিয়ে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী তথা বিজেপিকে। কেন এই সব প্রসঙ্গ আসছে, এই যাবতীয় বিষয় নিয়ে আসবো, কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন তিনজন গেস্ট। আমাদের সঙ্গে মাননীয় স্নেহায়ন সরকার, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রুদ্রাঙ্ক সান্যাল, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে একেবারে স্নেহায়ন বাবুর কাছে। স্নেহায়ন বাবু, যে ছবি উঠে আসছে আজ নরেন্দ্র মোদী, তিনি বলছেন সাধু সন্তদেরকে নিয়ে এক প্রকার বেনজির রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, আপনারা করছেন না? আপনারা হিন্দু ধর্মকে নিয়ে একেবারে বাংলার বুকে এসে ডাইরেক্টলি আক্রমণ করছেন না? কি বলবেন? না, আপনি যে কথাটা বললেন তার পক্ষে তো আপনাকে কোনো প্রমাণ দেখাতে হবে। ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী কোথাও হিন্দু বা মুসলিম করেছে বাংলার মুখে দাঁড়িয়ে, সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে। বিষয়টা হচ্ছে গিয়ে হুমায়ুন কবির, তৃণমূলের এমএলএ, তিনি বলছেন যে হিন্দুরা এখানে মাইনরিটি 30%, আমরা তাদেরকে ভারতীয় চলে ছুঁড়ে ফেলে দেবো। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে কাদেরকে আক্রমণ করছে? ভারত সেবাশ্রমকে আক্রমণ করছে। এই ভারত সেবাশ্রম খারাপ? ভারত সেবাশ্রমকে শুধু একটি ধর্মীয় সংগঠন না, আজকে যে কোনো দুর্যোগ হোক, যে কোনো সেবামূলক কার্য হোক, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন এরা সবসময় এগিয়ে আসে, ইসকন সবসময় এগিয়ে আসে। এই ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী নিজেও গেছেন, উনি নিজেও রথের করে চলেছেন। তাহলে আজকে কেন উনি আক্রমণ করছেন? এটা কি শুধুই পাবলিসিটি স্টান্ট, নাকি এটা সংখ্যালঘুদের নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য হিন্দুদের সাথে জড়িত যে কোনো সংগঠন, তারা সামাজিক সংগঠন হোক, তারা সেবামূলক সংগঠন হোক, তাদেরকে আক্রমণ করো? এবং সেটাই মমতা ব্যানার্জি করতো। আমি একবারে চলে যাবো এই কথা প্রসঙ্গে রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, তোমরা করছো এরকম কিছু? নরেন্দ্র মোদী বলছেন সাধু সন্তদেরকে নিয়ে তোমরা এক প্রকার রাজনীতিকরণ করার চেষ্টা করছো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, তার সঙ্গে সঙ্গে মোদী কি বলেছেন, নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন, সেই প্রসঙ্গও আসবে, কিন্তু তার আগে উত্তর নেব। রুদ্রাঙ্ক, বলো। দেখুন, আমি প্রথমে বলতে চাইছি যে এই যে বারবার বলছে না যে জাতি ধর্মের একটা মেরুকরণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্মে হয়তো হিন্দু হতে পারেন, কিন্তু উনি যখন রাজনীতির আখড়ায় নেমেছেন তখন উনি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কথা বলেন, সবার জন্য ভাবেন। যদি আমরা একটু প্রথম থেকে দেখতে চাই যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে ভেদাভেদি রাজনীতিতে এখানে শুরু করেছে কিন্তু দেশে প্রথম বিজেপি বলছে হিন্দুদের নিয়ে কথা। আবার বিজেপি কি করছে যে দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি কোনো পিছিয়ে পড়া মানুষ বলে তাকে রাম মন্দিরে ডাকলো না। এবার দেখুন, এরা বলবে যে এই ধর্মগুলো ওই ধর্মগুলো নেই। আমি বলতে চাই যে বিজেপি দাদাকে যে আশারাম বাবুকে যখন এতটুকু ঘটে যাওয়ার পরও এই ভোটে যখন আশারাম বাবুকে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে ঘুরছেন, তখন আপনাদের একবারও খারাপ লাগে না? তখন আপনাদের মনে হয় না যে ধর্মাধর্মী ভেদাভেদি করতে গিয়ে আপনারা কোন মানুষকে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলতে জানেন, সারা দেশের মানুষ যাকে খারাপ চোখে দেখছে তাকে আপনাদের মতন মাথায় করে কেউ ঘুরে বেড়াচ্ছে না শুধু সে হিন্দু বলে বা হিন্দুদের তোল্লাই দেওয়ার জন্য। শুনুন, আপনাদের এই বিজেপির হিন্দু কেউ মানে না। বাংলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, বামাখ্যাপা, প্রভু চৈতন্য, এদের মাটি। আপনারা যতই হিন্দুত্ব এখানে দেখাতে আসুন, এইভাবে হবে না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এবং যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যার বিরুদ্ধে তিনি বলেছেন তিনি কোর্টে যাবেন, এবার এখানে কোর্ট বলবে যে কার কথা সত্যি কার কথা ভুল। রুদ্রাঙ্ক, আমি সব মানছি, আমি রতনবাবু আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে রুদ্রাঙ্ক তোমার কাছে আরও একটা প্রশ্ন সংযোজন করব। তোমরা বলছো যে তোমরা হিন্দু মুসলিম করো না, তোমরা একেবারে বিজেপির দিকে নিশানা করছো। আজ একেবারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একেবারে মনে করিয়ে দিচ্ছেন এক প্রকার বলা যেতে পারে যে বিভিন্ন সময়তে যখন সিপিআইএম এর আমল ছিল, বাম আমল ছিল, তখন নানান রকমভাবে তাদের সাহায্য করেছিলেন, আজকে তারা ভুলে যাচ্ছেন সবকিছু। তার মানে কি তোমরা আবার মনে করিয়ে দিতে চাইছো সবকিছু? যদি তারা এই জিনিসগুলো না করে, তোমাদের প্রোটোকল মেনে যদি না চলে, যদি ডিবেট করে, যদি শাসকের বিরুদ্ধে কথা বলে, তাহলে কি রক্তচক্ষু দেখতে হবে?
না দেখুন, শাসকের বিরুদ্ধে কথা বলা, রক্তচক্ষু দেখা, এটা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে একটু বলতে চাই যে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হচ্ছে, একটা অসম্পূর্ণ মন্দির, যে মন্দিরের ওপরে ধ্বজা লাগানোর জায়গা হয়নি এখনো, সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অনেক পুরনো এবং সম্মানিত বড় বড় পদের পুরোহিত যারা ছিলেন তারা মানা করেছিলেন, তারা এবং সেখানে উপস্থিত হননি, তারপরেও কিন্তু বিজেপি তাদের কথা ভ্রুক্ষেপ করেনি। তো এদের থেকে মানা না মানাটা শেখার কোনো প্রয়োজন দেখছি না। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যখন আমাদের লক্ষ্মী ভান্ডার মানুষের কাছে পৌঁছে যায় তখন কে হিন্দু কে মুসলিম এই ভেদাভেদ হয় না, কিন্তু বিজেপি বলছে যে হিন্দু রাষ্ট্র করবে। তাহলে পরে যেসব মুসলিমরা রয়েছে, যেসব শিখ রয়েছে, যেসব জৈনরা রয়েছে, তাদের কি হবে? তাদের কথা এরা কখনো বলেছে? এরা একতরফা কথা বলে যাচ্ছে। কিন্তু আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কাজ দেখুন, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, আমাদের স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সেখানে কোথাও বলা নেই যে আপনাকে হিন্দু মুসলিম হতে হবে বা এই ধর্মের হতে হবে। আপনি পশ্চিমবঙ্গবাসী, আপনি মা মাটি মানুষের ভালোবাসায় আছেন, আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন, আপনি যদি বিজেপি করেন তবুও মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ঘরে গিয়ে আপনার হাতে স্বাস্থ্যসাথী কার্ডটা তুলে দেবে। আমি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, রুদ্রাঙ্ক বলছেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করছেন বিজেপি এবং সেখানে মুসলমান ভাই, শিখ ভাই, তাদের জন্য কোনো জায়গা নেই। রতনবাবু, আপনি হাত তুলেছিলেন, বলুন। अंजन दा, किसी को लगते हैं हिंदू खतरे में है, किसी को लगता আপনার নেটওয়ার্ক খতরায় রয়েছে রতনবাবু। আসবো রতনবাবু আপনার কাছে, কিন্তু তার আগে একেবারে চলে আসবো ইয়ের কাছে, স্নেহানবাবুর কাছে আসবো। স্নেহানবাবু, যে ছবি উঠে আসছে একেবারে আপনারা মুসলমানদেরকে এক প্রকার একরোখা করে দিতে চাইছেন, কোণঠাসা করবার চেষ্টা করছেন, মূলত প্রসঙ্গটা এটাই টানাবার চেষ্টা করলো রুদ্রাঙ্ক থেকে শুরু করে তৃণমূল সমর্থকেরা, কি বলবেন? কোথায় কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি এক্সপ্লেন করুন। রুদ্রাঙ্ক বললো বিজেপি বলেছে হিন্দু রাষ্ট্র করবে, কোথায় বলেছে, কখন বলেছে? আপনি রুদ্রাঙ্ককে জিজ্ঞেস করুন, প্রমাণ দেখাতে। রুদ্রাঙ্ক, প্রমাণ। মিথ্যাচার হ্যাঁ, উনি কি প্রশ্ন করছে ওনার ঠিক আছে, পরিষ্কার শোনা গেল না। হ্যাঁ রতনবাবু, আসবো আপনার কাছে, আবার আপনার টান আসবে। হ্যাঁ আসবে, আসবো রতনবাবু আপনার কাছে আসবো, শোনা যাচ্ছে রতনবাবু, আপনার কাছে আসবো। তার আগে স্নেহানবাবুর থেকে একবার উত্তরটা নিয়ে নেবো। স্নেহানবাবু বলুন। আমি আসবো রতনবাবু আপনার কাছে, আপনার টানে আসবো। না, আপনি বলছেন মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপি, কোথায় করেছে, কখন করেছে? মিথ্যাচারের তো কোনো উত্তর হয় না। কি বলছেন? আরেকবার প্রশ্নটা করুন, আমি শুনতে পাচ্ছি না। বিজেপি বলেছে হিন্দু রাষ্ট্র করবে, কবে বলেছে, কে বলেছে? আপনি কোন জমানায় আছেন? আপনি জানেন না? আপনাদের হচ্ছে মিডিয়া সেল কিসের উপর কাজ করছে আপনি জানেন না? আপনি কি দল করছেন? আপনি তো দলের ব্যাপারে খোঁজ নিয়ে রাখছেন না। আপনি তো দেখছি ওই মানে বিজেপি থেকে অধীর বাবুর দলে নাম লেখাচ্ছেন। অধীর বাবু যেমন পশ্চিমবঙ্গে কংগ্রেসের ওই কংগ্রেস মানে নেতৃত্বরা কি বলছেন, উনি বাংলায় এক কাজ করছেন, আপনি আবার দল এক কাজ করছেন, আপনি এক কথা বলছেন। আপনি তাহলে বলুন যে বিজেপি, আপনি ঠিক আছে, আপনার কথা সত্যি মানলাম, আপনি বলুন যে বিজেপি কোনো হিন্দু রাষ্ট্র চাইছে না, বলুন। আরে ভাই, আমার প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের বলুন না। আরে বাবা, হ্যাঁ বা না বলে দিন আমার কথাটাতে, আমাকে ভুল প্রমাণ করে দিন, বলুন আমি ভুল, আপনারা হিন্দু রাষ্ট্র চাইছেন না। রুদ্রাঙ্ক শুনবো আগে, স্নেহানবাবু বলুন। আপনাদের শো পেছন করুন, প্লেব্যাক করুন, তাতে তৃণমূলের বন্ধু বলেছেন যে বিজেপি বলেছে, আই এম কোটিং দিস ওয়ার্ড, বলেছে আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমার একটাই প্রশ্ন, কে বলেছে, কোথায় বলেছে, কবে বলেছে? আগে এই অ্যান্সার দিন, তারপর আমি কে বলেছে, কোথায় বলেছে, কবে বলেছে। রুদ্রাঙ্ক শুনুন, ওনাদের একাধিক নেতা, ওনাদের একাধিক এমপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হিন্দু রাষ্ট্রের কথা বলেছে, আমরা একাধিক জায়গায় শুনেছি। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো দাদা, এখন যদি আমি ওনাকে বলি না, খুব পরিষ্কার প্রশ্ন, দাদা আপনারা কি বলেছিলেন যে যান হচ্ছে আপনারা অ্যাকাউন্ট বানান, আপনাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়া হবে, আপনারা 2 কোটি চাকরি দেবেন, এখনই বলবে জুমলা, ওটাও বলেনি। আবার ধরুন ওনারা যখন বলেছিল যে দেশ উন্নতি হবে, দেশে হচ্ছে মানে আমাদের বেকার কমবে, আমরা অন্যদিকে ডাইভার্ট হচ্ছি রুদ্রাঙ্ক, আমরা অন্যদিকে ডাইভার্ট হচ্ছি। আমি আবার রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, যে ছবি উঠে আসছে বাংলার বুকে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা আদতে কে করছে? বিজেপি করছে, তৃণমূল করছে, কে করছে? প্রশ্ন উঠছে, একসময় লেনিন বলতেন ধর্ম নাকি আফিম, আপনি কি বলবেন? একদম। এখানে দেখুন, আজকে ভারতবর্ষে যে সাধারণ নির্বাচন হচ্ছে অঞ্জন দা,
সেই নির্বাচনের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যেই সরকার 10 বছর ক্ষমতায় আছে সেই সরকার সে 10 বছরে কি করেছে, কি করেনি, আগামী দিনে কি করতে চায়, সেই সব বিষয়গুলো হচ্ছে নির্বাচনের মেন ইস্যু হওয়া উচিত। কিন্তু এমন জায়গায় আজকে যে মোদী সরকার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে যে মোদী কি গ্যারেন্টি, মোদী কি গ্যারেন্টি বলার পরে আপনি অঞ্জনদা দেখুন যে 10 বছরে তিনি কি করেছেন। বেকার সমস্যা দূর করতে পারেননি তিনি, বিদেশ থেকে কালো টাকা আনবো বলেছিল পারেনি, তিনি ডিজিটাল ইন্ডিয়া করব বলেছিল পারেনি, শুধুমাত্র তিনি ধর্মীয় সুশ্রুতি দিয়ে আজকে আপনি শুনেছেন বক্তব্য শেষে তিনি একটা কথা বলেছেন যে আপনারা বাড়ি গিয়ে বলবেন প্রত্যেক বাড়িতে গিয়ে যে রাম রাম বলেছে মোদিজি। ঠিক আছে, আরে রাম রাম মোদিজিকে বলতে হবে না, ভারতবর্ষের মানুষ যারা আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা রাম রাম এই কথাটা শুনে আসছি ছোটবেলা থেকে। রামকে কখনো কাউকে মাধ্যম দিয়ে বাড়িতে বাড়িতে বলার দরকার নাই। তার মানে এটা কি? তার মানে কোনো রকম কোনো ইস্যু নাই। এই সরকার পুরো ফেলিওর হয়েছে, শুধুমাত্র ধর্মের সুশ্রুতি দিয়ে আবার মসনদে ফেরার চেষ্টা করছে। আর তৃণমূল কংগ্রেস যেটা বলছে এখানে পশ্চিম বাংলায় যে দিল্লির কংগ্রেস ভালো, খার্গে ভালো, অধীর চৌধুরী খারাপ, অধীর চৌধুরী বিজেপির দালাল, একটা রাস্তার ঘোড়াতেও এই কথা শুনে হাসবে। আজকে এই অধীর চৌধুরী যদি বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি গর্জে উঠে পার্লামেন্টে, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। তিনি ম্যাডাম সোনিয়া গান্ধীর পাশে বসে যেভাবে মোদীকে আক্রমণ করেছেন, আর আজকে পশ্চিম বাংলার তৃণমূলের কাছে শুনতে হবে যে অধীর চৌধুরী বিজেপির দালাল, এই কথাটা শুনে বেশ রতনবাবু প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে আপনি আঙুল তুললেন, বিজেপির দিকেও আপনি আঙুল তুললেন, ভালো লাগলো, কিন্তু প্রশ্ন উঠছে মল্লিকার্জুন খাড়গে কালকে স্বয়ং অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গে একেবারে বিস্ফোরক ছিলেন, কি বলেছিলেন একবার শোনাই, তারপর আসছি আলোচনায়, শুনুন। হ্যাঁ, সব সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, भारत सेवा संघ के हमें खूब श्रद्धा। पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते, ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं, जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे, तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर क्योंकि वो कांग्रेस नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আমি বলছি রতনবাবু নিশ্চয়ই শুনতে পেয়েছেন কি বলেছেন মল্লিকার্জুন খাড়গে। আমার প্রশ্ন এখানে অত্যন্ত স্পেসিফিক, আপনারা নিজেদের এজেন্ডাটাকে আগে ঠিক করুন, আপনারা আদৌ ইন্ডিয়া জোটে রয়েছেন নাকি ইন্ডিয়া জোটে নেই, তার থেকেও বড় প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী আদৌ জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করছে কি? দেখুন অঞ্জনদা, অধীর রঞ্জন চৌধুরীকে যখন এই কথাটা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু এই কথাগুলো বলেছে, অধীর রঞ্জন চৌধুরী তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন যে আমিও হাই কমান্ডের লোক, কংগ্রেসকে কেউ খতম করবে আমরা তাকে খাতির করব তা তো হতে পারে না, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, আমার বিরোধিতা ব্যক্তিগত বিদ্বেষ নেই। অধীর রঞ্জন চৌধুরীর প্রত্যেকটা বক্তব্য আপনি অঞ্জনদা শুনবেন, তিনি কখনোই কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাউকে কোনোদিন করেনি, আজও করে না এবং ভবিষ্যতেও তিনি করবেন না। কিন্তু তিনি এটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন অবশ্যই বলে যে ইউসুফ পাঠান যদি হারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, এটা বলতে হবে। দেখুন মেরুকরণের রাজনীতি তৃণমূল এবং বিজেপি উভয় দলই করছে। আজকে আপনি জানেন মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের তৃণমূল বালারা কি বলেছে,
তৃণমূল বালারা বলেছে যে আপনারা এতদিন দাদাকে ভোট দিয়েছেন, এবার ভাইকে ভোট দিন। তার মানে কি, দাদাকে ভোট দিয়েছেন এবার ভাইকে ভোট দিন, মানে মুসলিমদের ক্যান্ডিডেট দিয়েছে, এবার মুসলিমরা ইউসুফ পাঠানকে ভোট দিন। আবার তারা হিন্দু এলাকায় গিয়ে কি বলছে জানেন? হিন্দু এলাকায় গিয়ে বলছে যে আপনাদের নির্মল সাহা জিতবে, আমরা যারা তৃণমূল আছি আমরা কিন্তু নির্মল সাহাকেই ভোট দিব। তার মানে কি, এখানে হিন্দু ভোট, হ্যাঁ হিন্দু ভোট নির্মল সাহার দিকে যাক এবং মুসলিম ভোট ভাইজানের দিকে যাক। আমি এখানে আমি আসবো স্নেহানবাবুর কাছে চলে আসবো। স্নেহানবাবু, কি হচ্ছে বলুন তো? বিজেপি তৃণমূল আতাতের কথা বলছেন, রতনবাবু কি বলবেন? আপনার সাউন্ড আনমিউট করুন প্লিজ। না, সেটা আগে দেখতে হবে উনি কি নিজের কথা বলছেন না কংগ্রেসের কথা। উনি এখন একটা কথা বললেন। আরে দাদা, আমি কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের কথা বলছি, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি না। আপনাদের সামনে আমি নিজের কথা বলার জন্য এখানে বসিনি, আমি কংগ্রেসের কথা বলার জন্যই বসেছি। স্নেহানবাবু বলুন। না, উনার শেষ হলে আমি বলবো না, উনার মাঝখানে আমি বলিনি। না না, আপনি বলুন, বলুন আপনি প্লিজ। হ্যাঁ বলুন, বলুন স্নেহানবাবু বলুন। অনলাইনে রয়েছে সবাই, সবাই কোঅপারেট করুন প্লিজ। বললাম যে উনি নিজের কথা বলছেন না কংগ্রেসের কথা বলছেন, সেটা তোকে দেখা দরকার। কারণ উনি কেন, উনার প্রদেশ সভাপতি বা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যখন বলছেন সেটাকে কন্ট্রাডিক্ট করছে জাতীয় কংগ্রেস। উনার কথাটা কথা না, আমরা ঠিক করবো, আমরা হাইকমান্ড, তাহলে ওনারা ঠিক করে উনার কথাটা শুনবো, হাইকমান্ডের কথাটা শুনবো, সেটা তাকে জানতে হবে, তারপর তাহলে রেসপন্স করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে আমি যে পয়েন্টে ছিলাম সে পয়েন্টে আবারও ঠিক থাকবো, যে এখানে বসে মিথ্যাচার করলে তো মিথ্যাচারের অ্যান্সার হয় না। আমাদের তৃণমূলের বন্ধু আবারও বলবো যে একাধিক বিজেপি নেতা থেকে বলেছে যে হিন্দু রাষ্ট্র চাই, কিন্তু একটা বিজেপি নেতার নাম বলুন যে কোন বিজেপি নেতা। উনি বেরোতেই উনি পারেননি, উনি খুব জোর ধাক্কা খেয়েছেন আমার কথা শুনে। আপনি ধাক্কা খেয়েছেন স্নেহানবাবু? স্নেহানবাবু রুদ্রাঙ্ক বলছেন আপনি ধাক্কা খেয়েছেন, আপনি তাই ওখান থেকে বেরোতে পারছেন না, ঘোর কাটেনি আপনার। পারছি না তো, আমার তো অ্যান্সারটা চাই যে কোন বিজেপি নেতা, আমি তো জানি না, আমাকে তো জানতে হবে। রুদ্রাঙ্ক তোমার নৈতিক দায়িত্ব, তুমি মনে করিয়ে দাও কোন বিজেপির নেতা বলেছিল যে 15 লাখ টাকা দেবে, সে এখন বলছে ওটা জুমলা, মানুষ ওটা খুঁজে, মানুষই উত্তরটা চাইছে। আপনি মানুষকে উত্তরটা দেবেন যে আপনার কোন নেতা বলেছিল 15 লাখ টাকা দেবে আর কোন নেতা এখন বলছে জুমলা? এই উত্তরটা দিতে পারবেন? আমি মানুষকে কি অ্যান্সার দেবো সেটা তো আমার সাথে মানুষের ব্যাপার, কিন্তু এই শোতে যখন আপনি বলেছেন যে বিজেপি নেতারা বলেছে, একাধিক বিজেপি নেতা বলেছে, আমি আপনাকে বলি, প্রথমে আমি কংগ্রেসের দাদা যে হ্যাঁ কংগ্রেসের দাদা যে প্রথমে কথাটা বললো, সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হবে যে উনি যে বলছেন যে কাকে গিয়ে বলছে আগে দাদাকে ভোট দিয়েছেন এবার ভাইকে ভোট দেবেন, উনি যে কথাটা বললো তার যুক্তিসম্মত প্রমাণ কি ওনার কাছে আছে? ওনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ দেখাতে পারে, আর ওনার কাছে যদি প্রমাণ থাকে সেই প্রমাণে আপনি যান, আপনি নির্বাচন কমিশনকে জানান, আপনার যদি কোথাও ভুল মনে হয়ে থাকে, ঠিক মনে হয়ে থাকে, আপনি কোথাও কাগজ বা কিছু আপনার কাছে আছে নাকি আপনি হাওয়ায় কথা বলে? এটা তো সাধারণ কথা, শুনুন এটা তো সাধারণ কথা। আপনারা এতদিন দাদাকে ভোট দিয়েছেন, এবার ভাইকে ভোট দিন। আরে এটা কাগজে লেখার ব্যাপার নয় তো, এটা কাগজে লেখার ব্যাপার নয় ভাই। তুমি তাহলে আপনি ভোটের নির্বাচনে অবশ্যই আপনি বহরমপুরে আপনি অলিগলি যেখানে আসবেন, যেখানে আসবেন প্রত্যেকটা মানুষের মুখে আপনি শুনতে পাবেন কাগজে লেখে কেউ বক্তব্য রাখে। শুনুন শুনুন, এই বোকার মতো কথা বলেন না, কাগজে লেখে কেউ কখনো বক্তব্য রাখে না। আপনারা নির্বাচন করেন, অভিযোগের কি আছে এখানে? না না, এটা অভিযোগের প্রশ্ন নাই তো, এখানে কথাটা আমি কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী, তারা ঠিক কি বলেছে এবং তাদের দুজনের কন্ট্রাডিক্ট দুজন কিভাবে করছে, কিভাবে ডিফেন্ড করছেন তারা, একটা ছোট বাইট আপনাদেরকে শোনাবো, তারপর আসছি আলোচনায়, শুনুন। সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের
একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। और मुख्यमंत्री ने सारी हदें पार कर दी है। मुख्यमंत्री ने रामकृष्ण मिशन, इस्कॉन और भारत सेवाश्रम संघ पर भद्दे आरोप लगाए हैं, संत समाज का अपमान किया है। साथियों, ये हिंदुओं को मिटाने की बात करने वाले एमएलए को एक शब्द भी कहने को तैयार नहीं, लेकिन संदेश खाली के गुनहगार शाहजहां को बचाने के लिए दिन रात एक कर रहे हैं। শুনতে পেলেন নিশ্চয়ই একেবারে কি বলেছিলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে কি কথা বললেন। আমি একেবারে রুদ্রাঙ্কর কাছে আসবো এবং তারপর স্নেহানবাবুর কাছেও চলে আসবো। রুদ্রাঙ্ক, যে ছবি তুমি কথা বলছিলে 15 লাখের কথা, আমি একটা ছবি আজ সত্যি দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই। যে 15 লাখের কথা নিয়ে এত বড় বড় কথা হয়, কে সত্যি কে মিথ্যে তা বিচার করবে দর্শক। আজ একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কি বলেছে একেবারে আমার ল্যাপেল দিয়ে নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন, আপনারা শুনুন। मेरे कांकेर के भाइयों बहनों, मुझे बताइए कि हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? ये काला धन वापस आना चाहिए? ये चोर लुटेरों से एक रुपया वापस लेना चाहिए? इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए? अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, देखिए हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाएगा। कितने रुपये? আসলে কি সবাই বুঝতে পেরেছেন? শোনালাম বাইকটা। প্রশ্ন উঠছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। ধর্মের মেরুকরণ পরের কথা, কিন্তু যে 15 লাখের জুমলা বারবার করে ওঠে, বিজেপি করছে না তৃণমূল করছে, দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। আজ এই বাইট উইদাউট এডিটেড একেবারে ইউটিউব থেকে সরাসরি যখন আমি বাইট শোনাচ্ছিলাম তখন বের করলাম, তার কারণ এটা অত্যন্ত দরকারি। এই 15 লাখের জুমলা আজ এক কথায় অঞ্জন বসে বসে যারা দেখছেন তাদের জন্য এটা ক্লিয়ার হওয়া অত্যন্ত দরকারি। তার কারণ কোনো মিডিয়া চ্যানেল কীভাবে দেখাবে তার থেকেও বড় প্রশ্ন, এটা ক্লিয়ার হওয়া দরকার। লোকসভা ইলেকশন বলে নয়, মানুষের কাছে আদতেও কোন পার্টি কতটা প্রচার করে, কতটা মিথ্যে প্রচার করে বা কতটা সত্যি প্রচার করে তা আপনাদের উপর চালাম। এবার আমি সরাসরি চলে আসবো রুদ্রাঙ্কর কাছে। রুদ্রাঙ্ক, বাইকটা তো শুনলে, কোন জায়গাতে বলেছে যে 15 লাখ টাকা দেবে? কোন জায়গাতে বলছেন তিনি যে 15 লাখ টাকা তিনি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, প্রবেশ করাবেন? কোট আনকোট বলতে পারবে কোন জায়গাতে বলেছে কথাটা? এবং আরো ওনার আরো একটা ভিডিও আছে, সেখানে উনি বলেছেন, শুনুন আমি আপনাকে বলি। উনি যে বারবার বলছেন, শুনুন, শুধু 15 লাখ টাকা না, 15 লাখ টাকা তো সারা দেশবাসী জানে। দ্বিতীয় কথা যদি আপনাকে আমি বলি যে উনি যে কথাগুলো বলেছেন যে দেশের কালো ধন উনি ফিরিয়ে আনবেন, দেশের নোটবন্দি করে কালো ধন ফিরিয়ে আনবেন, তো এইগুলো করার পরে দেখা যাচ্ছে কালো ধন এখন দেশে বেড়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেসব লোকেরা দেশের টাকা মেরে বিদেশে পালিয়ে গেছে, সেখানে প্রত্যেকেই দেখছি মোদির ভাইরা, গুজরাটিরা, কেউ দেখি নীরব মোদি, কেউ বিজয় মালিয়া, তো এরা যারা রয়েছে সবাই তো টাকাগুলো মেরে দিয়ে চলে গেল। আজকে যখন যেখানে যে ইস্যুতে কোনো কিছু দরকার পড়ছে না, সেখানে আপনারা বড় বড় মানে ফোর্স পাঠিয়ে দিতে পারছেন, এবং যেখান থেকে আপনাদের যাদেরকে ধরে আনা উচিত তাদেরকে আপনি আনতে পারছেন না। এটা তো ব্যর্থতা বা এটা লুকিয়ে যাওয়া। এবং আমি আপনার কথা শোনা যাচ্ছে, আপনি ক্লিয়ার করে বলুন আপনি কি বলতে চাইছেন।
রুদ্রাঙ্ক প্লিজ, আমি একবার স্নেহানবাবুর থেকেও আসবো। স্নেহানবাবু বলুন। রতনবাবু আসবো আপনার কাছে। আরে বাবা, নীরব মোদী গুজরাটি না? আরে নীরব মোদী কি? আপনি জল খান, আপনার খুব জল খাওয়া প্রয়োজন, বুঝতে পারলেন? একটু গরমে আপনি জল খান। ব্যক্তিগত আক্রমণ নয়। নীরব মোদী তো গুজরাটি। স্নেহানবাবু এবং রুদ্রাঙ্ক, আমি দুজনকেই বলছি, নীরব মোদী কে, কোথা থেকে এসছে সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ নয় এটা। প্রসঙ্গ হচ্ছে মানুষের জন্য ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা কে করছে? তৃণমূল করছে না বিজেপি করছে? সন্দেশকালী প্রসঙ্গ নিয়ে আপনারা কথা বলতে পারেন, নীরব মোদী নিয়ে আজকে প্রশ্ন নয়। নীরব মোদী গুজরাটি নাকি নীরব মোদী গুজরাটি নয়, এটা জানলে জনতার কিছু যায় আসবে না। রতনবাবু বলুন। দেখুন অঞ্জনদা, এইখানে আপনি সন্দেশখালীর কথা বললেন, সন্দেশখালীর ব্যাপারে আসছি আমি। এই মমতা ব্যানার্জির কথায় আর মানুষ বিশ্বাস করে না, কখন কি বলেন তার ঠিক নাই। সেরকম দিল্লিতে যে বসে আছে নরেন্দ্র মোদী, ওনার কথাতেও মানুষ বিশ্বাস করে না। কারণ আপনি দেখুন, এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে ইন্ডিয়া জোটে গোটা ভারতবর্ষ জুড়ে 40টা আসন পাবে কিনা ঠিক নাই। সেই মমতা ব্যানার্জি কিন্তু আবার বলছেন 300 থেকে 315টা আসন ইন্ডিয়া জোট পাবে। তার মানে দেখুন, গিরগিট্টি যতবার রং পাল্টায় না, তার চেয়ে বেশি কিন্তু ইনি রং পাল্টান। সেমনি আপনি দিল্লিতে দেখুন, যে মোদী সরকার আছে, তিনি যেই কথাগুলো বলেছিলেন যে 2 কোটি করে বেকারদের চাকরি হবে, ক্ষমতায় আসলে পরে বিদেশে যা কালো টাকা জমে আছে সেগুলো নিয়ে আসতে এমনি 10-15 লাখ টাকা করে এক একজনের অ্যাকাউন্টে দিয়ে দিলেও শেষ হবে না। এই ধরনের কথাবার্তা বলে, এবং ডিজিটাল ইন্ডিয়া হবে, সবকি সাথ সবকি বিকাশ, এসব কথা বলেছিলেন। আজকে বলুন তো অঞ্জনদা, ভারতবর্ষে ইউপিএ গভর্নমেন্ট যখন তৈরি হয়েছিল, তখন ইউপিএ মনমোহন সিং এর আমলে 72,000 কোটি টাকা কৃষকদের ঋণ মুকুব করা হয়েছিল, 100 দিনের কাজের প্রকল্প চালু করা হয়েছিল, খাদ্য সুরক্ষা আইন প্রকল্প চালু করা হয়েছিল। তার মানে কংগ্রেস যেটা বলে, তার ইস্তেহারে যেটা করে, সেটাই কিন্তু কংগ্রেস করে দেখায়। আজকে আপনি দেখুন, রতনবাবু আপনাদের ইস্তেহারে এবার কি রয়েছে? রতনবাবু আপনার থেকে জানার চেষ্টা করব, এবার আপনাদের ইস্তেহারে কি রয়েছে? দেখুন, কৃষকদের জন্য ন্যায়, কৃষকদের জন্য এমএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস, কৃষকরা তার ন্যায্য ফসলের দাম পাবে। 2 নম্বর হচ্ছে শ্রমিকদের জন্য, যারা কঠোর পরিশ্রম করে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে, তারা 400 টাকা করে তাদের মিনিমাম দেওয়া হবে। এবং মহিলাদের জন্য 1 লক্ষ টাকা করে বছরে দেওয়া হবে। দুস্থ যারা গরিব মহিলা, তাদের জন্য প্রত্যেক মাসে খাটাখাট 8,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমাদের বেকারদের জন্য 1 লক্ষ টাকা করে তাদের ট্রেনিং এর জন্য রাহুল গান্ধী ব্যবস্থা করবে, ক্ষমতায় আমরা আসলে এটা করব। আমি সব নিচ্ছি। রতনবাবু শুনে নিন। রতনবাবু আমার প্রশ্ন শুনে নিন প্লিজ। রতনবাবু প্লিজ আমার প্রশ্ন শুনে নিন। কিছুদিন আগে আপনারা বলতেন যে বিজেপি একেবারে রাষ্ট্রের টাকা একেবারে 9-6 করে দিচ্ছেন, যাবতীয় টাকা থাকছে না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা 1 লাখ টাকাটা কি করে দেবেন? রাষ্ট্র কোষে যদি টাকাই না থাকে, আপনারা টাকাটাকে জেনারেট করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন অঞ্জনদা, একদম সঠিক প্রশ্ন করেছেন যে আমরা যে 1 লক্ষ টাকা করে এত মহিলাদের অ্যাকাউন্টে কিভাবে দেব। খুব দারুণ প্রশ্নটা করেছেন যে টাকা কোথায়। মোদী তো ফাঁকা করে ফেলেছে রাজকোষ। এটা আপনারা বলছেন, বিরোধী দলেরা বলছে। হ্যাঁ, নরেন্দ্র মোদী তার বন্ধুদেরকে, তার কয়েকটা বন্ধুকে, আদানি আম্বানি এদের মতো যে বন্ধুদেরকে 16 লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা যে ঋণ মুকুব করেছে বা ঋণ দিয়েছে, ভারতবর্ষের খাজানা লুট করে চলেছে প্রতিনিয়ত, সেই লুট বন্ধ করে সেই টাকা গরিব মানুষদের মধ্যে আমরা বিতরণ করে দেবো। স্নেহানবাবু শুনতে পাচ্ছেন তো রতনবাবু কি বলছেন? স্নেহানবাবু, রাষ্ট্রকোষ ফাঁকা হয়ে যাচ্ছে, বারবার করে বিরোধী দলেরা এই প্রসঙ্গ তুলেছেন।
উনি বলছেন যে আদানি আম্বানিদের সম্পত্তি নিয়ে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। সম্পত্তি নিয়ে বলেনি, আদানি আম্বানিদের যেই টাকা নরেন্দ্র মোদী সরকার দিয়ে চলেছে প্রতিনিয়ত, সেই টাকা বন্ধ করে সেই টাকা আমরা গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেব। বেশ বেশ রতনবাবু, এবার একটু স্নেহানবাবুকে বলার সুযোগ দিন প্লিজ। রতনবাবু আসবো, স্নেহানবাবু আপনি বলুন। রতনবাবু প্লিজ, কেউ কারো মাঝখানে কথা বলবেন না। স্নেহানবাবু বলুন। ভুল ব্যাখ্যা করবেন না, যেটা বলছি সেটাই বলুন, তার উপরে কথা বলুন। বেশ, স্নেহানবাবু প্লিজ বলুন। আমি বলবো বলে যাবো, ঠিক আছে? আমার এমনি একটু বলার প্রবলেম হচ্ছে, শোনার পেশেন্স না রাখুন, আপনি শুনতে চাইছেন না। বিষয়টা হচ্ছে ধরে নিন কি ব্যবসায়ী, যেটা আদানি আম্বানি বা যে কেউ হোক, তারা কোনো জায়গায় ব্যবসা করার জন্য বা শিল্প করার জন্য ইলেকট্রাল বন্ড প্লিজ বলতে দিন প্লিজ। রতনবাবু প্লিজ বলার সুযোগ দিন স্নেহানবাবুকে। স্নেহানবাবু বলুন। বুঝতে পারছেন না প্লিজ স্নেহানবাবু আপনি বলুন। রতনবাবু প্লিজ স্নেহানবাবু বলুন। আমি আবার কোন শিল্পপতি, নট অ্যাবাউট আদানি বা আম্বানি, যে কোনো শিল্পপতি যখন ধরুন টাটা মোটরস এখানে ব্যবসা করতে এসেছিল পশ্চিম বাংলায়, বা জিন্দাল এখানে ব্যবসা করতে এসেছিল, যে কোনো শিল্পপতি, তাদের যে কংগ্রেস যেখানে কি ব্যবসা করে, সেখানে যে জায়গায় ব্যবসা করে সেখানে এসি যে স্পেশাল ইকোনমিক জোন সেটা দাবি করে। আমার প্রশ্ন হচ্ছে রতনবাবুর কাছে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে কি শিল্পপতিদেরকে এসিজেড দেওয়া হবে কি হবে না? এটা আমার একটা ছোট্ট প্রশ্ন। রতনবাবু ব্যাখ্যা নেব। দেখুন, শিল্পপতিরা তারা তাদের মতো তারা ব্যবসা বুঝে, তারা কোথায় লাভ হবে কোথায় লস হবে। এর আগেও ভারতবর্ষে বহুত শিল্পপতি ছিল, তার মধ্যে থেকেও ভারতবর্ষের আপনার খাদ্য সুরক্ষা আইন বিল পাস করেছি, আমি এখানে দুজনকেই থামাচ্ছি। এই বিষয়ে একেবারে দুর্নীতি প্রসঙ্গ যখন ওঠে, শুধুমাত্র আদানি আম্বানিদের কথা নয়, একেবারে রাজ্যে যখন দুর্নীতি প্রসঙ্গ ওঠে তখন ঠিক নরেন্দ্র মোদী কি বলেন, কি ব্যাখ্যা করলেন শোনাবো একবার, শুনুন। साथियों, तोलाबाजी करना, चोरी करना टीएमसी का ये विचारधारा बन चुकी है, आचार विचार एक ही बन चुका। आप मुझे बताइए साथियों, जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है, वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया, क्योंकि नौकरी के लिए उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा। लेकिन साथियों, नुकसान सिर्फ इन नौजवानों का ही नहीं, आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है। टीएमसी ने उन बच्चों का भविष्य भी चोरी कर लिया है। সরাসরি রুদ্রাঙ্ক কাছে আসবো। রুদ্রাঙ্ক, শুনলেন নরেন্দ্র মোদী কি বললেন? প্রশ্ন উঠছে, গ্রামে শিক্ষক নেই, শিক্ষা দুর্নীতি দিন দিন বাড়ছে, এই প্রসঙ্গ তুলছেন স্বয়ং নরেন্দ্র মোদী বাংলার বুকে। দেখুন, উনি অনেক কথাই বলেন, উনি অনেক প্রশ্নই তোলেন, কিন্তু যখন ওনার দিকে আঙুলটা ওঠে তখন উনি টুক করে পালান, লেজ গুটিয়ে দৌড় মারবেন। তো উনি যে বললেন যে আমাদের যে বাংলায় যে এতগুলো যে চাকরি যে মানে একবারে যে চলে যাওয়ার যে নির্দেশটা আসলো, সেটা কিন্তু মানে সেটা একটা স্বস্তির জায়গায় আসলো, যেটা ঠিক, যেটা হওয়া উচিত ছিল। কারণ দেখুন, কেউ বলছে দুর্নীতি কম বেশি কি হয়েছে না হয়েছে সেটা এখন কোর্ট সেটাকে প্রমাণ করবে, সেটাকে যে মানে যারা তদন্ত করছে তাদেরকে সেটা প্রমাণ করতে হবে, কিন্তু পুরো প্যানেল ধরে বাতিল করে দেওয়া যে এই যে চক্রান্তটা, এটা থেকে বিরত থাকা উচিত। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মানে বলতে নেই যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে, বিচার ব্যবস্থায় যদি কোনো বিচারপতি থাকাকালীন
কোনো রায় হয়, তারপর দেখা যাচ্ছে সেই বিচারপতি অন্য একটা দলে ঢুকে যাচ্ছে। এটা বিজেপির একজন নেতা বলেছিল যে যদি কোনো দলে ঢুকে যায় তার মানে মেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে সে এতদিন যে রায়গুলো সেই দলের হয়ে করছিল। এটা গেল একটা কথা।